আজ দেশজুড়ে ফার্মেসি মালিকদের ডাকা প্রতিবাদ কর্মসূচির ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনের মাধ্যমে ওষুধ সরবরাহ বন্ধের মূল দাবিকে সামনে রেখে আজ আন্দোলনে সামিল হয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। দেশের অন্যান্য অংশের পাশাপাশি আমাদের শ্রীভূমি জেলাতেও এই ফার্মেসি বন্ধের প্রভাব পড়েছে ব্যাপকভাবে। আন্দোলনের জেরে সকাল থেকে জেলার বহু ঔষধের দোকান বন্ধ রয়েছে, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। অনলাইন ই-ফার্মেসির মাধ্যমে ওষুধ বিক্রির রমরমা ব্যবসার বিরুদ্ধে এবার একজোট দেশের অফলাইন ওষুধ বিক্রেতারা। অনলাইনের মাধ্যমে ওষুধ সরবরাহ অবিলম্বে বন্ধ করার দাবিতে আজ দেশ জুড়ে প্রতীকী ধর্মঘটের ডাক দেন ফার্মেসি মালিকরা। শুধু অনলাইন ব্যবস্থার বিরোধিতাই নয়, এর পাশাপাশি ব্যবসা টিকিয়ে রাখা এবং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি দেওয়া নিয়েও আজকের এই ফার্মেসি বন্ধ কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে দেশব্যাপী এই আন্দোলনের আজ এসে পড়েছে শ্রীভূমি জেলাতেও। সকাল থেকে জেলার সদর থেকে শুরু করে ব্লক স্তরের সিংহভাগ ওষুধের দোকান বন্ধ রাখতে দেখা গেছে। ওষুধের মতো জরুরি পরিষেবা আচমকা থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও রোগীরা। ডিজিটাল দুনিয়ার ভিড়ে অফলাইন ব্যবসায়ীদের এই অস্তিত্ব রক্ষার লড়াই কতদূর জল মাপবে সেটাই এখন দেখার। আজকে সর্বভারতীয় AIOCD কর্তৃক সমস্ত ভারতবর্ষের মেডিসিন দোকানগুলো বন্ধ ডাকা হয়েছে। তো সেই বন্ধের সঙ্গে আমরাও শ্রীভূমি ডাক বিলাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা যারা আছি বা যারা ওষুধের দোকান আছে সবাই এই বন্ধকে সমর্থন করছি। কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে সরকার কাছে আমাদের অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম দিয়ে আসছে। আমাদের এই অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা হচ্ছে 12.5 লাখ। তাছাড়া এই অর্গানাইজেশনের সঙ্গে বা এই অর্গানাইজেশনের যারা আমরা মেম্বার আছি সমস্ত ফ্যামিলি মেম্বার হবে প্রায় 5 থেকে 6 কোটি লোক। যে অনলাইনের যে বারবারন্ত শুরু হয়েছে, ছাড়ের বারবারন্ত আমি বলবো, সরকার করতে কিন্তু আমাদের নির্ধারিত মেডিসিনের প্রফিট দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে হোলসেলার 8 to 10%, রিটেলার 15 to 20%। কিন্তু আমরা যখন অনলাইনের ক্রেতাদের জিজ্ঞাসা করি, ওনারা বলছে কোনো কোনো প্ল্যাটফর্মে 25% দিচ্ছে, কেউ কোনো প্ল্যাটফর্মে 20% দিচ্ছে, কোনো কোনো প্ল্যাটফর্মে 30%ও দিচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে এই পার্সেন্টেজ কোথা থেকে দিচ্ছে ওরা? যেহেতু সরকার নির্ধারিত করে দিয়েছে এই পার্সেন্টেজের প্রফিট আমরা এর চেয়ে বেশি লাভ করতে পারবো না, এবং সেইভাবেই কোম্পানিরও দিয়ে থাকে প্রফিট। এবার বিগত কিছুদিন থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ফেক মেডিসিন ধরা হচ্ছে, হুবহু মেডিসিন, যেগুলো আমি দুই একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন লুপিনের রবলেট ডির দাম অনেক বেশি অন্য ডোমপেরিডন রুইপ্রাজলের তুলনায়, এবার এফিকেসিও ভালো আমরা যতটুকু জানি। যাই হোক, সেই রবলেট ডি হুবহু নকল এসে গেছে। বিগত দিনে যেগুলো ধরা পড়েছে বেশিরভাগ জিনিসই দেখা যাচ্ছে ফেক মেডিসিন বেরিয়ে আসছে, এবং ওদেরকে যখন যারা ফেক মেডিসিন বিক্রি করছে বা বানাচ্ছে ওদেরকে যখন সরকার কর্তৃক সরকার ফার্মেসি আমাদেরও রয়েছে, আমরা যারা রিটেইলার, যদি ওরা 70% বা 50%-এ মেডিসিন ক্রয় করতে পারে তাহলে আমরা কেন ক্রয় করতে পারছি না? 1 নম্বর প্রশ্ন। ওরা যদি 50% রিবেট দেয় তাহলে আমরা কেন পারছি না? যখন গ্রাহক আমাদের দোকানে আসছে, এসে বলছে যে অমুক আমরা অনলাইন 50% রিবেটে পাচ্ছি, আপনি কত করে দিচ্ছেন? আমার যে প্রফিট অফ মার্জিন, যে কোনো ব্যবসাতে প্রফিট অফ মার্জিন থাকে, সেই প্রফিট অফ মার্জিন আমরা যে জায়গাতে 10 থেকে 15 বা 15 থেকে 20% পাচ্ছি, রিটেইলারটা 7 থেকে 8% পাচ্ছে। অনলাইনে আমাদেরকেও দিয়ে দিক, তাতে কোনো আপত্তি নেই। যে সিস্টেম ওরা চালু করতেছে, একটা জায়গাতে কোনো একটা লেকুনা আছে। আজকে আমরা যদি বলি মেথিকোবাল ইঞ্জেকশন, মেথিকোবালামিন দিয়ে বানানো হয়, এটা সম্ভবত মাইক্রো, এটা 115 না, আমি বলছি 115 টাকা সেই মেডিসিনের দাম, নাকি এখন আরও বেড়েছে নাকি মার্কেটে? কিন্তু সেই জায়গাতে অন্য কোম্পানির যদি হয়, মেথিকোবাল লেখা থাকছে উপরে, 22 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। এবার যারা গ্রাহকরা চিন্তা করুন একবার, যে মেথিকোবাল সেম প্রিপারেশন, একটা কোম্পানির মেডিসিনের দাম হচ্ছে 115 টাকা, সেম মেডিসিন আপনি ফার্মেসিতে পাবেন, আমাদের ফার্মেসিতে পাবেন। এই যে ডিফারেন্স, এগুলো অনেক। আমরা কি হয়, আমরা এত কিছু জানি না, তার জন্যই আমাদের সমস্যাগুলো হচ্ছে। এফিকেসি থাকা মেডিসিন আর জেনেরিক মেডিসিনের মধ্যে এখন বিভিন্ন ফার্মেসি খুলছে।
বিভিন্ন প্রকল্পের ফার্মেসি খুলছে, সেই জায়গায় আমি দুটো বলতে চাইছি, সেই জায়গাতে আপনারা প্রেশারের ট্যাবলেট কিনে খান, সেই সঙ্গে সুগারের খান। 1 সপ্তাহ পর গিয়ে আপনি সেগুলো টেস্ট করুন, সেগুলো আমাদেরকে বলতে লাগবে না। অ্যাকচুয়ালি কী হচ্ছে, কিছু সংখ্যক বিজনেসম্যান যাদের কালো টাকা রয়েছে, এরা ওই টাকাগুলো সেই জায়গাতে ইনভেস্ট করছে আমার মনে হয়, করে সম্পূর্ণ বাজারকে ধ্বংস করে দিয়ে ওরা ওদের মুনাফা লুটছে। একটা ফার্মেসিতে একজন ফার্মাসিস্ট থাকেন, ফার্মাসিস্টের নিরীক্ষণে সেই মেডিসিনগুলো দেওয়া হয়। এমনকি বিভিন্ন সময় ড্রাগ ইন্সপেক্টর আসেন, অ্যাসিস্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলারদেরও নিজস্ব সোর্স থাকে, ওনারাও খবর পান, যেমনটা কিনা সুভাষনগরে হলো। আমি সেগুলো প্রসঙ্গে বলতে চাইছি না, উনিও ক্রয় করে এনেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে এই যে সমস্যাগুলো, এই যে নেশা জাতীয় যে কফ সিরাপ, আজকে দেখা যাবে যারা স্মাগলিংয়ের সঙ্গে জড়িত রয়েছে ওরা 4টা 5টা করে এনে বাড়িতে স্টক করবে এবং পরবর্তী সময়ে সেগুলো বিক্রি করবে। সেই রেসপন্সিবিলিটি, এই যে সামাজিক যে সমস্যা, সেই সামাজিক সমস্যা কি নেবে নাকি অনলাইন মেডিসিন? তাই প্রশাসন বা কর্তৃপক্ষ মেডিসিনে কি হচ্ছে, কেন ওরা কম দামে দিতে পারছে, সেটা প্রশাসন বা ভারত সরকার বলতে পারবে, সেটা আমরা বলতে পারছি না। কিন্তু অনলাইনের মাধ্যমে মেডিসিন সংগ্রহ করা হলে লোকদের শরীরের যেভাবে খারাপ হবে, ঠিক সেভাবে স্পেসিফিক যে মেডিসিন আজকে রেনিড্রেডিন যেগুলো গ্যাসের জন্য খাওয়া হয়, এই যে অনলাইন মেডিসিন যেহেতু কম দামে বিক্রি হচ্ছে, নিশ্চয়ই সেটাতে কোনো একটা কিছু আছে, সেই এফিকেসি থাকবে না। ফলে সেসব বিষয়গুলো যারা গ্রাহক আছেন, শুধু কমের পেছনে দৌড়ে গেলাম আর যেসব মেডিসিন খাচ্ছি সেই মেডিসিন আমার কাজে আসছে না, টাকা খরচ হচ্ছে, সেই জিনিসটা থেকেও কিন্তু মানুষদের বুঝতে হবে। কাউন্টার আছে পাবলিকের কারণে আমি মেডিসিন কিয় লো, আমার প্রবলেম হইলে আমি ডাক্তার কাছে যাও, তেতিয়া আমি মেডিসিন লওঁ, আর মেডিসিন লোৱাৰ পিছত যদি আমি সুস্থ না হওঁ তেতিয়াহ'লে প্ৰব্লেম। এইটোই আমার কথা যে আজি আমি মেডিসিন লৈ আছোঁ, জেনুইন মেডিসিন লৈ আছোঁ, কিন্তু আজি লাষ্ট 15 to 20 ইয়াৰ্ছ এই যে অনলাইনে ব্যৱস্থাটো ইমান ডাঙৰ হৈছে, সি কি কৰি আছে 70% লেছ কৰি দি আছে। সেইকাৰণে সি কেনেকৈ দিব 70%? এইটো ফেক মেডিচিন, তাৰ বিশাল ৰেকৰ্ড, তাৰ যে ৰেকৰ্ড আছে এটা মানে 70%ৰ ওপৰে দিয়া আছে। এই 70% যেতিয়া বনাব এইটো ফেক বনাবই, এইটো পাব্লিকে যেতিয়া খাব এইটো সুস্থ নহয়, বেলেগ আৰু প্ৰব্লেম হ'ব। সেইকাৰণে আজি মিলিত হৈছোঁ আমি, 5টা পৰ্যন্ত থাকিব ষ্ট্ৰাইক। আমি চৰি ফৰ দ্য ইনকনভিনিয়েঞ্চ পাব্লিকের কারণে, আর রাতি 12টা পর্যন্ত থাকিব। আৰু মানে কি কয় পাব্লিকে আমি কৰিছোঁ, ধন্যবাদ কৰিছোঁ এই কাৰণে যে আমাৰ লগে কপাৰেশ্যন কৰাৰ কাৰণে। কাৰণ আমি জানি আছোঁ পাব্লিকে বহুতে ৰোগী আছে, হস্পিটেলাইজ আছে, আছে প্রবলেম হয়ে আছে, তার কারণে তার সাথে মোর সাথে আমি মিলিত হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রীভূমি জেলার এওলাবাড়ি চা বাগানে তীব্র উত্তেজনা, বাগান মালিকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি গ্রহণ করলেন শ্রমিকরা। মালিক পক্ষের চূড়ান্ত উদাসীনতা ও বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাগানের কয়েকশো শ্রমিক। তাদের স্পষ্ট দাবি, বর্তমানে মালিকের অধীনে তারা আর কোনোভাবে কাজ করবেন না। এওলাবাড়ি চা বাগানের বর্তমান মালিক রাকেশ সিংয়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা। তাদের অভিযোগ, 2019 সালে বাগানের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ এর টাকা জমা দেওয়া হয়নি। বছরের পর বছর ধরে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখা হয়েছে। শুধু শ্রমিকদের বঞ্চনাই নয়, মালিক পক্ষের বিরুদ্ধে উঠছে বাগান ধ্বংস করারও অভিযোগ। দীর্ঘদিন ধরে চা বাগানের আগাছা পরিষ্কার না করায় যত্নের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান চা গাছগুলি। বাগানের এই শোচনীয় পরিস্থিতির জন্য সরাসরি মালিক পক্ষকে দায়ী করেছেন কর্মরত শ্রমিকরা। 2019 সাল থেকে আমাদের পিএফ এর টাকা জমা পড়েনি, বাগান পরিষ্কার করা হয় না, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, উল্টে বাগানের নানা সামগ্রী চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা আর এই মালিকের অধীনে কাজ করব না। এখানেই শেষ নয়, শ্রমিকদের আরও মারাত্মক অভিযোগ, বাগানের বিভিন্ন মূল্যবান সামগ্রী গোপনে বিক্রির সঙ্গেও যুক্ত রয়েছেন খোদ মালিক রাকেশ সিংহ। একদিকে পিএফ এর টাকা না মেলা, অন্যদিকে চোখের সামনে তিল তিল করে বাগান ধ্বংস হয়ে যাওয়া, সব মিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এওলাবাড়ি চা বাগানের শ্রমিকরা। এখন দেখার প্রশাসন ও শ্রম দপ্তর এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে।
মালিক তোর মালিক আমাদের বাগানে থাকলে আমরা শ্রমিকগণ কাজ করবো না, করছি না। শ্রমিকগণ কাজ করবো না, এই মালিক বাগানে থাকলে আমরা শ্রমিকগণ এই বাগানে কাজ করছি না, করবো না। এমন প্রতি চলে আসছে, মনে করেন আমরা আজকে 6 বছর থেকে কোনো পিএফ টাকা জমা হন না। হ্যাঁ, আমাদের সাব স্টাফের কোনো বেতন নাই। নম্বরের জঙ্গলে বর্তমান পুরা লাগিয়া বইছে, বিঙ্গুলে কামড়া মারে, কোনো ওষুধ পানি দেন না। একটা লেবারে কোনো অ্যাক্সিডেন্ট হইলে একটা আর এমনি হসপিটাল আনিয়া কিছু দেন না। হ্যাঁ, কোনো হাজিরা দেন না, কোনো কিছু আমরা ওষুধ পানি কিছু দেন না। এই বাগান আমরা কী রকম কাজ করবো? এই মালিক যদি থাকে তো আমরা এই বাগান আমরা কাজ করতাম না। রাকেশ সিং। আমরা এই মালিক চাই না। আর আপনার বাগানের যে ফ্যাক্টরি মেশিন টেশিন সবগুলা বেচিয়ে খাই লেগেছে, এখন মাটি বিক্রির লাগিয়েছে। হ্যাঁ, কি বলবো আর কি হয়েছে, আর 6 বছর হয়ে যাচ্ছে এখানে কাজ করতে করতে। যেখানে যেদিন থেকে কাজে ঢুকেছি খালি কলম, যে বড় বড় গাছ হয়ে গেছিলো, এই গাছটা কাটতে কত কষ্ট হয়েছে, আর এখনও এত বড় বড় গাছ হয়ে আছে। আর পয়লা কথা আমাদের পিএফ টাকাটাই জমা না হয়েছে। হ্যাঁ, আর এ মালিকের সঙ্গে হবে না কাজ হবে না এই মালিকের সঙ্গে। এত জঙ্গল। धरना ही कारण मैं दे रहा हूँ जो हम लोग का बागान का जितना श्रमिक का पीएफ काटता है, ये पीएफ जमा नहीं हो रहा है, इसीलिए हम लोग धरना में नाम किया। आज धरना क्या है, पूरा बागान बंद कर दिया, हम लोग पूरा बाइकआउट कर दिया, बागान चलेगा नहीं अभी जब तक हम लोग का मालिक व दूसरा मालिक नहीं है ये बागान में, हम लोग बागान में काम नहीं करेगा। क्योंकि ये जो मालिक है, ये मालिक खाली ठोक रहा है हम लोग को, अच्छा से काम नहीं कर रहा है। क्योंकि आज उसका बागान लीज में लेके प्राय 7 महीना हो गया, 7 साल हो गया। 6 साल तक अभी तक पीएफ का जमा नहीं हुआ। और बागान में क्या करता है, बागान में पूरा पहाड़ लगा दिया, जंगल लग गया, बागान का श्रमिक कैसा पता तोड़ेगा। बागान में जो हम लोग का ड्राई सीजन में जो पुनिंग होता है, उस टाइम में क्या क्या है, पुनिंग का जो चारा है ना, उसको फूट भांगना चाहिए हम लोग को 8 इंची का। अभी तक 8 इंची का फूट नहीं भांगा है, पूरा बड़ा हो गया, चारा बड़ा हो गया, पूरा जंगल लग गया। तो बोलिए ऐसा करके बागान चलेगा क्या? ये तो बागान डुबाने के लिए आया, बागान ठिकाने के लिए नहीं आया है। ऐसा मालिक चाहिए नहीं है मेरे को, हम लोग को ये मालिक नहीं चाहिए। फैक्ट्री का जितना सामान है जो ऑर्थोडॉक्स है, हम लोग का सबसे अच्छा मशीन है, वो भी वो चोरी करके रात में बिक्री कर दिया। कोई आदमी नहीं जानता है, ये श्रमिक लोग ने कोई नहीं जानता। कोई श्रमिक जानता है क्या मशीन क्या है? कोई श्रमिक नहीं जानता है, वो चोरी करके बिक्री कर दिया। फिर भी उस दिन क्या, आज 2-3 महीना का बात बोल रहा हूँ, बागान में क्या सॉइल बिक्री करने के लिए वो टिपा लगा दिया था। क्या बोल रहे हैं, नहीं वो टीला अच्छा नहीं है, ऐसे खास है, उसको बिक्री कर देगा। हम बोले ये भाई ये तो चाह गाछ का बागान है, चाह गाछ उसका सामने है, चाह गाछ है, उसको बिक्री करने के लिए वो टिपा लगा दिया था। तो हम लोग प्रतिवाद किया है, उसका बाद बंद कर दिया। तो ये नासारी का चारा है, अभी हमारा गार्डन के लिए बनाया था। जो नासारी का चारा है लगा था, हमारा गार्डन के लिए लगाया था। तो हमारा गार्डन के लिए जो उन्नति करने के लिए आप ये नासारी किया था, दूसरे बागान में क्यों देगा इसको? ये बिक्री करने का तो तरीका नहीं है। हम लोग उसको खर्चा देगा और दूसरे बागान में आप बिक्री करेगा। सरकार को दिखाएगा क्या हम इतना प्लांटेशन किया है, इतना चाय गाछ लगाया है, और चुप चुप के आप बिक्री करेगा, उसको सरकार को मालूम नहीं होगा। ये होने नहीं देगा हम लोग। जब तक हम लोग श्रमिक यहाँ का जो अहिलाबाड़ी का श्रमिक सचेतन है, ऐसा होने नहीं देगा। ऐसा मालिक चाहिए नहीं है। जब तक हम लोग का बागान सही मत से नहीं चलाएगा कोई मालिक, दूसरा मालिक। নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিচে মদের আড্ডা, প্রতিবাদ করে মালিককে গণপিটুনি, সমস্ত দৃশ্য বন্দী হলো সিসি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি শহরের সরস্বতী বিদ্যালয়ের কাছের এলাকায়। প্রতিরাতে এই দোকান বিল্ডিংয়ের নিচে মদের আড্ডা বসে। এতদিন এই ঘটনা দেখেও না দেখার ভান করেছিলেন মালিক অরিজিৎ দে, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙলে প্রতিবাদ জানান দোকানের মালিক
অরিজিৎ দে এবং পিকু মজুমদার নামে এক ব্যক্তি। এরপরেই অভিযুক্ত যুবকেরা তাদের আত্মীয় ও সাঙ্গপাঙ্গদের ডেকে আনে এবং দুজনকে নির্মমভাবে মারধর করে। মারধরের এই সমস্ত দৃশ্য সিসি ক্যামেরায় বন্দী হয়েছে। এই নিয়ে থানায় মামলাও দায়ের করা হয়েছে, কিন্তু শ্রীভূমি পুলিশ এখনও নীরব দর্শকের ভূমিকায়। রাজপথে আক্রান্ত হয়ে এখন ন্যায়ের অপেক্ষায় দিন গুনছেন এই ব্যক্তিরা। পুলিশ কি আদৌ ন্যায় বিচার দিতে পারবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
কিছু লোক নিচে কিছু আড্ডা টাড্ডা ছিল, আর হয়তো ওখানে কিছু অ্যালকোহলিক কিছু হয়তো বা ছিল। তো ওদের ওখানে যাওয়ার পর ওরা ডাইরেক্টলি অ্যাটাক করেছে। এটা ক্যাম্পাসটা তো আপনারই ছিল? হ্যাঁ, আমার নিজের, আমার কম্পাউন্ডের ভেতরে টোটাল ইনসিডেন্ট। আপনি এবং অন্য আরেকজনকে? হ্যাঁ, আমার সাথে অন্য একজন লোক ছিল। কি নাম ওনার? ওনার নাম পিকু মজুমদার। দুজনকেই মারলো? দুজনকেই, এবং পিকু মজুমদারের বেশ সিরিয়াস কন্ডিশন। তো আপনারা কি পুলিশকে জানাননি? আমরা পুলিশকে সাথে সাথে জানিয়েছি। পুলিশ কিন্তু আমাদেরকে রিকভারি করে মেডিকেল করিয়েছিল, কিন্তু এফআইআর দেওয়ার পর অ্যাকশন কি নিয়েছে না নিয়েছে স্টিল না এখনো বলতে পারবো না। এটা হচ্ছে কথা। কজন লোক ছিল ওরা? ইনিশিয়ালি 4-5 জন ছিল, কিন্তু পরে মোর দেন 15 পিপল। সবাইকে চিনতে পেরেছেন? কাউকেই চিনতে পারিনি, সেই কারণে আমি পুলিশকে সিসিটিভি ফুটেজ দিয়েছি। সিসিটিভিতে সব কিছু আছে? এভরিথিং সিসিটিভিতে আছে। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজদি সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না। এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নাম্বার 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন, যারা হলেন পূজা দাস, MBBS MD, স্বর্ণপদক প্রাপ্ত শিশু রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে। ডক্টর মণি দেব, MBBS MS, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS MD, চর্মরোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়। ডক্টর দেবারুণ চৌধুরী, MD, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা।
নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিলচরে এনএসইউআই এর বিক্ষোভ মিছিল। অসম রাজ্যিক এনএসইউআই এর উদ্যোগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে বুধবার শিলচরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয়। প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন অসম রাজ্যিক এনএসইউআই সভাপতি কৌশিক কাইসাব কলিতা, কাছাড় জেলা এনএসইউআই সভাপতি শামসুল আলম লস্কর সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা ও শিক্ষার্থী। মিছিল চলাকালীন এনটিএ হায় হায়, শিক্ষামন্ত্রী হায় হায়, বিজেপি সরকার হায় হায় সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহর। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে বহু শিক্ষার্থী চরম সমস্যার মুখে পড়েছেন। একবার পরীক্ষা দেওয়ার পর পুনরায় পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে পরীক্ষার্থীদের। তারা দাবি করেন এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে এনটিএ দায়ী এবং তাদের গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়াও আন্দোলনকারীরা দাবি তুলেন এনটিএ-কে নিষিদ্ধ করতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করতে হবে। পুনরায় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করারও দাবি জানান তারা। বক্তব্যের নেতৃবৃন্দ আরও বলেন, এর আগেও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে, যার পেছনে বড় ধরনের দুর্নীতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এনএসইউআই ও ছাত্র সমাজ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানানো হয়। ঘটনা আমি তেওঁক এটা কুৱেশ্যন কৰিব বিচাৰোঁ যে এইটো সুইচাইড নহয়, এইটো মাৰ্ডাৰ হয় নেকি? ক'ৰবাত 4জন ছাত্ৰ ছাত্ৰী যে আজি সুইচাইড কৰিলে সেইটো মাৰ্ডাৰ হয় নেকি? কাৰণ তেওঁতো এতিয়া চকলেট বিলাই আছে। তেওঁ আমাক বাকী ৰাইজক কি কৈছে? তেওঁ বাৰে বাৰে কৈছে যে ফৰেইন ট্ৰিপ যাব নালাগে, ক'তো ঘূৰিব যাব নালাগে। তেওঁ সেই সময়ত ফৰেইনত গৈ পেলাই মেলডি চকলেট বিলাই আছে। আৰু সেই সময়ত আমি যি বাৰে বাৰে এনএছইউআই ডিমাণ্ড কৰি আছোঁ, এয়া দিল্লীৰ পৰা হওক, মহাৰাষ্ট্ৰৰ পৰা হওক, তেলেংগানাৰ পৰা হওক, কৰ্ণাটকৰ পৰা হওক, অসমৰ পৰা হওক, ডিব্ৰুগড়ৰ পৰা, তেজপুৰৰ পৰা, গুৱাহাটীৰ পৰা, আজি শিলচৰত আমি বাৰে বাৰে ৰাজপথত ছাত্ৰ ছাত্ৰী আৰু এনএছইউআই প্ৰটেষ্ট কৰি আছে। কিন্তু তেওঁলোক এতিয়াও চুপচাপ বহি আছে। কেলে? আমাৰ প্ৰশ্ন যে তেওঁলোকে ক'ৰবাত এই পেপাৰ লিকৰ ঘটনাৰ লগত তেওঁলোক জড়িত নেকি, বা ছিষ্টেমত কোনোবা ডাঙৰ মানুহৰ হাত আছে নেকি? কিয় তেওঁলোকক ধৰা পেলোৱা নহয়? আৰু যিজনকো ধৰা পেলোৱা হয়, আমি দেখিব পাওঁ 2-3 বছৰ পিছত আকৌ এবাৰ পেপাৰ লিক হ'ব হয়, আৰু সেই তাৰে এজন দুজন ব্যক্তি আকৌ তাতে ইনভলভ। আপুনি চাব যায় যদি এবাৰ 4 নম্বৰ ঘটনা এই 10 বছৰ চৰকাৰৰ ভিতৰত, 10 বছৰৰ বিজেপি গভৰ্ণমেণ্টৰ ভিতৰত আপুনি চাব যায় যদি 2017তো এবাৰ পেপাৰ লিক, 2017, 2019তো আকৌ এবাৰ পেপাৰ লিক, এবাৰ 2024ত আকৌ এবাৰ 2026তো পেপাৰ লিক। এইবাৰ আপুনি যদি চাব যায় তেনেহ'লে প্ৰায় 22 লাখতকৈ ছাত্ৰ ছাত্ৰীয়ে এবাৰ এটেণ্ড কৰিছিল এক্সামটো, আৰু সেই সময়ত তেওঁলোকে কৰোৰ ইনভেষ্টমেণ্ট কৰে এই এক্সামটো পাতাৰ নামত। তেনেহ'লে তাত ছিকিউৰিটি লেপছ কেলে হয়? কিয় বাৰে বাৰে ছিষ্টেমত এনেকুৱা ঘটনা কিছুমান হৈ থাকে? ছিষ্টেমত কাৰোবাৰ হাত আছে নেকি, নে এয়া কৰাপশ্যনৰ এটা বেলেগ ৰাস্তা? আমাৰ দাবী তেওঁ ধৰ্মেন্দ্ৰ প্ৰধান ডাঙৰীয়া ইমিডিয়েটলি ৰেজিগনেশ্যন কৰক, এনটিএক ব্লেকলিষ্ট কৰক। আৰু ব্লেকলিষ্ট মানে এইটো নহয় যে অকল এইটো এক্সামৰ পায়, প্ৰতিটো এক্সাম প্ৰতিটো ষ্টেটত তেওঁলোকক বেন কৰি দিব লাগে, ব্লেকলিষ্ট কৰি। উদ্যোগে আজকে আমরা জেলা কংগ্রেস অফিস থেকে একটি র্যালি দিয়ে আমাদের স্টেট প্রেসিডেন্ট শ্রী কৌশিক কাশ্যপ কলিতাজি উনি এখানে এসেছেন। ওনার সঙ্গে ওনাকে নিয়ে আমরা এখানে একটা র্যালি করেছি। র্যালিটা হচ্ছে আমরা নিট যেটা এক্সাম হয়েছিল, এই এক্সামে পেপারটা লিক হয়েছিল, এত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা নষ্ট হয়েছে, যাতে ভবিষ্যৎটা নষ্ট মানে আগামীতে যাতে এরকম না হয়, এবং আমরা যেটা দাবি দিয়েছি সেই দাবিটা যেন আমাদের পরিপূর্ণ করা হয়। এবং আমরা এনএসইউআই তরফ থেকে আমরা মেমোরান্ডাম সাবমিট করেছি ডিসি অফিসে। একটা এই নিট এক্সাম লিক হওয়ার পরে আমরা একটা মেমোরান্ডাম সাবমিট করেছি, এবং আজকে আমরা এই প্রোটেস্টটা করেছি যে আজকে আমরা এই র্যালিটা হয়েছে যে ছাত্রছাত্রীদের ন্যায় পাবে, যারা ছাত্রছাত্রীদের এক্সামটা রি-এক্সাম করা হয়েছে তাদের ন্যায় যাতে পাওয়া যায়, এবং আগামীতে যে এক্সাম হবে যে নিটের এক্সামের যে ফিস যেগুলো আছে এগুলো যাতে ফিসগুলো ফ্রি করে দেওয়া হয়। কাছাড়ের গুমরায় 3 বাংলাদেশি নাগরিক আটক। দীর্ঘদিন ভারতে থাকার পর বাংলাদেশে পালানোর চেষ্টা কাছাড় জেলার গুমরায় পুলিশের জালে ধরা পড়েছে 3 বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে জানা গেছে ওই বিদেশি নাগরিকরা 2012 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। দীর্ঘদিন ধরে তারা ভারতের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেছিল। সম্প্রতি তারা বেঙ্গালুরু থেকে কাছাড়ে আসে এবং সেখান থেকেই অবৈধ উপায়ে পুনরায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু গতকাল
পুলিশ তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে 3 জনকেই আটক করে। আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের নাম রিনা আক্তার, মোহাম্মদ আওয়াল এবং মোহাম্মদ হারুন। বর্তমানে ধৃত বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। নো ওয়াইন বার ওপেন মন্দির সংলগ্ন এলাকায় এ পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে স্মারকলিপি তুলে দেন শহর শ্রীভূমির অন্যতম সামাজিক সংগঠন হিন্দু রক্ষী দল। স্মারকপত্র জেলা আয়ুক্তের কাছে তুলে দেওয়ার পর রিপোর্টার ক্যামেরার সংগঠনের কর্মকর্তারা সাফ জানান, শহর শ্রীভূমির কালীবাড়ি বিসর্জন ঘাট এলাকায় মদের বার খোলা নিয়ে তাদের তীব্র আপত্তি রয়েছে, যেহেতু ওই এলাকায় রয়েছে ঐতিহ্যবাহী টাউন কালীবাড়ি, জেলা ও দায়রা আদালত, ডাকঘর ইত্যাদি। ওই স্থানে মদের বার খোলা হলে এলাকার ঐতিহ্য নষ্ট হওয়ার পাশাপাশি শান্তির পরিবেশ বিঘ্নিত হবে। তাই এলাকার ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ রাখার জন্য মদের বার ওই এলাকায় না খুলতে তাদের বিরোধিতা। আজ আমরা একটি মেমোরেন্ডাম আজকে প্রদান করেছি। উদ্দেশ্য হলো যে এই আমাদের টাউন কালীবাড়ির সম্মুখে একটা মদ বসে খাওয়ার জন্য একটা কি বলবো বার কিছুদিনের মধ্যে হয়তো ওপেনিং হচ্ছে, তা যাতে না হয় তাই আমরা এখানে আজকে এক্সাইজ ইন্সপেক্টরের সাথে আমরা যোগাযোগ করেছি। তার মারফতে আমরা ডিসি মহোদয় বা আমাদের মুখ্যমন্ত্রী, ডিস্ট্রিক্ট জাজ, ওনাদের উদ্দেশ্যে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করেছি, যাতে এই জায়গাতে একটা মদ বসে খাওয়ার জন্য একটা বার তৈরি না হয়। কারণটা হলো সামনে হইলে আমরা অতি পুরানো মন্দির টাউন কালীবাড়ি, তার সঙ্গে আছে একটা শিব মন্দির, তার পিছিয়ে আছে হরিওম মন্দির, মা মনসা মন্দির, কালী মন্দির, শিব মন্দির, এখানে অনেক মন্দির আছে এবং সরকারের একটা গাইডলাইন আছে। আমরা হয়তো দেখতে পেরেছি যে মন্দিরের 100 কিলোমিটারের ভিতরে এরকম মদের দোকান বা এরকম একটা কিছু না হয়, এটা সরকারের হয়তো একটা গাইডলাইন আছে। তাই আমরা এটা সরকারকে মনে করে দিয়ে যাচ্ছি যে আমাদের শহরের প্রাণ পয়েন্ট, যেখানে আমাদের দুর্গামার বিসর্জন হয়, কালীমার মূর্তি বিসর্জন হয়, সব দেবদেবীর বিসর্জন হয়, এখানে আশেপাশে যদি এরকম যদি মদের বসে খাওয়ার জন্য যদি বার বানানো হয়, তাহলে আমাদের সমাজের ভয়ঙ্কর ক্ষতি হবে, যুব সমাজের ক্ষতি হবে। তাই যাতে যুব সমাজের ক্ষতি না হয় তাই আমরা মেমোরেন্ডাম দিয়েছি। যদি এটার মধ্যে তারা যদি এখানে আবার যদি বার খোলার জন্য অনুমতি দেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। গো পাচার পুরোপুরি বন্ধ করা, গো হত্যা সম্পূর্ণভাবে বন্ধ করতে আইন প্রণয়ন ইত্যাদি জ্বলন্ত দাবি নিয়ে সরব হলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের কর্মকর্তারা। এ মর্মে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাত দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করেন সংগঠনের কর্মকর্তারা। রিপোর্টার ক্যামেরায় মুখোমুখি হয়ে সংগঠনের কর্মকর্তারা ব্যর্থহীন ভাষায় বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব বকরা ঈদ উদযাপন উপলক্ষে গৌমাতাদের নৃশংসভাবে হত্যা করা হয়, এমনকি গৌমাতাদের গাড়ি গাড়ি বোঝাই করে আনা হয়। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের কাতর আবেদন, বকরা ঈদের পূর্বে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা গৌমাতাদের নৃশংসভাবে হত্যা করতে না পারে, এমনকি গো পাচার যাতে না হয় তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি গ্রামীণ এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ করতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান তারা। গোমাতাকে পশু বলে ভাবি না, আমরা গোমাতাকে আমাদের প্রাণী মাতা হিসাবে আমরা পূজা করি, কিন্তু যেভাবে অত্যাচার করা হয় সেই অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য এবং গহত্যা সম্পূর্ণরূপে বন্ধ, আইন প্রয়োগ করে বন্ধ করার জন্য আমরা আজ এই শ্রীভূমি জেলার মাননীয় ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আজ মেমোরেন্ডাম প্রেরণ করছি যে কোনো অবস্থায় এই বকরা ঈদের পূর্বে যেন আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট 2001-এর ভিত্তিতে 21-এর ভিত্তিতে কঠোর আইন বলবৎ করে যেন গৌমাতাকে রক্ষা করা হয় এবং তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়। বিশেষভাবে থানায় বিভিন্ন থানায় বিশেষ ব্যবস্থা রাখা হয়, যাতে কোনো অবস্থায় অবৈধভাবে গো পাচার, গো হত্যা এবং গোমাংস বিক্রির কোনো ব্যবস্থা যেন রাখা না হয় এবং সেই সঙ্গে গ্রামীণ এলাকায় চুরি সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য প্রশাসনকে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা